বারে যখন বিষয়টা হলো যে আমরা আহ, আমাদের চেম্বারে যখন চিলড্রেনরা আসে, চাইল্ড যখন আসে, একজন চাইল্ড আসে, তখন আমরা কিছু জিনিস পাই যেগুলো হলো আমাদের কাছে এক্সপেক্টেড, আমরা আশা করি যে এরকম হবে। আর কিছু থাকে আনএক্সপেক্টেড। তো গতকালকে আমি কিন্তু আনএক্সপেক্টেড বিষয়গুলো নিয়েই আলোচনা করছিলাম গত ক্লাসে। হ্যাঁ, আজকেও একটু করব, তারপরে আমরা এক্সপেক্টেড বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এক্সপেক্টেড বিষয় আমরা কি কি বলেছিলাম, যে আপনার চেম্বারে যখন একজন একটা চাইল্ড আসবে, একটা বাচ্চা আসবে, তখন আপনি কি এক্সপেক্ট, আপনার কাছে এক্সপেকটেশন কি থাকবে বাচ্চাদের উপরে? তাদের মধ্যে ফেয়ার থাকবে, তাদের মধ্যে আইদার ফেয়ার অথবা টিমিডিটি, না হলে ইরিটেবিলিটি, না হলে অ্যাঙ্গার, এই বিষয়গুলো থাকবে। এগুলো খুবই এক্সপেক্টেড এবং খুবই কমন। ঠিক আছে? তো আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, প্রশ্নটা ভালো করে বুঝেন। যখন আপনি অসুস্থ হয়ে পড়েছেন, মনে করেন যে আপনার জ্বর এসেছে বা মাথা ব্যথা করছে, হুম, এই অবস্থায় আপনাদের মধ্যে কয়জন আছেন, আপনাদের মধ্যে কে আছেন যার বই পড়তে ভালো লাগে? আপনারা বই নিয়ে বসেন, এরকম কেউ আছেন এখানে? আমি প্রশ্ন বুঝাতে পারলাম? অসুস্থ হয়েছেন, এনি XYZ, যে কোনো একটা অসুখ, খুবই কষ্ট পাচ্ছেন, জি স্যার, শওকত বলছি স্যার। তো আপনি বসেন। জি স্যার, যখন আমার মন খারাপ থাকে আমি বই পড়ি, এবং কিছু যদি তথ্য পেয়ে যাই নতুন করে, তো ভালো লাগে, তখন সব ফ্রি হয়ে আচ্ছা, যায়। একটু মন খারাপ, কিন্তু আমি বললাম আপনি যখন অসুস্থ থাকেন, আপনার জ্বর 104 ডিগ্রি জ্বর, 103 ডিগ্রি জ্বর, তখন কি আপনি বই নিয়ে বসেন? না স্যার, তবে আমার ওই মানে পড়ার জন্য মনটা ছটফট করে যেত। পড়ার জন্য মনটা ছটফট করে, ঠিক আছে, ধন্যবাদ। কিন্তু আমার প্রশ্ন ছিল যে অনেক বেশি জ্বর আসছে, অনেক বেশি কষ্ট, প্রচন্ড মাথা ব্যথা, গতকালকে আমার এত মাথা ব্যথা, আমি কি করলাম? আমি ক্লাস নিতে গেছিলাম, ক্লাস নিলাম না, না নিয়ে চেম্বারে গেলাম, দেখলাম না, চেম্বারও ভালো লাগছে না, চেম্বার বন্ধ। বাসায় চলে আসলাম, এসে একদম মোবাইলকে পুরো এরোপ্লেন মুডে চলে গেলাম, আমার ঘরের দরজা লাগালাম, বাচ্চাদেরকে বললাম যে তোমরা কেউ আমার আশেপাশে আসবে না। আমার মা তো যদি এরকম হয় তাহলে একটু পর পর এসে তো সে শুরু করে দেয়, কি হয়েছে বাবা, এই ওই হাতে। আম্মাকে একটা ঝাড়ি দিয়ে দিলাম, আম্মাও চলে গেল। আমি কিন্তু একদম ঘুমালাম। সেই সন্ধ্যার সময় উঠলাম, উঠে একটু খেলাম, খেয়ে আবার ঘুমালাম, দেখি মাথা ব্যথা ভালো হয় না। আবার, আর আমার মোবাইল খোলা থাকলে তো রুগীর পর রুগী, ফোন আর ফোন, একদম অস্থির করে ফেলে। যে সারা রাত ঘুমালাম, সকালে উঠে দেখি যে আমার মাথা ব্যথা সব গেছে, এবার আমি ধীরে ধীরে আবার ঘুমিয়ে পড়লাম। এটা গেলো আমার প্যাটার্ন। কিন্তু আমি এখন যে প্যাটার্নের কথা বলছি, জ্বর এসেছে, অসুস্থ, প্রচন্ড মাথা ব্যথা, প্রচন্ড গলা ব্যথা, এইরকম অবস্থায় একজন ব্যক্তি, একটা একটা শিশু, একটা বাচ্চা, একটা চিলড্রেন, একটা চাইল্ড, একটা চিলড্রেন হবে না তো, অনেকগুলো চিলড্রেন হতে পারে, একটা চাইল্ড যে বই নিয়ে বসছে, যে বই নিয়ে পড়ছে, এটা কি আমাদের কাছে এক্সপেক্টেড না আনএক্সপেক্টেড? এটার উত্তর দেন। আনএক্সপেক্টেড স্যার। আনএক্সপেক্টেড। আনএক্সপেক্টেড। এটা হলো আনএক্সপেক্টেড। ঠিক আছে, তাহলে আমরা এখন বুঝি যে এই আনএক্সপেক্টেড বিষয়টা কিভাবে আসছে। বাচ্চা পেশেন্ট আসছে, আমি তাকে জিজ্ঞাসা করলাম যে বাবা, তোমার জ্বর হয়েছে? হ্যাঁ হয়েছে। তো যখন জিজ্ঞাসা করলাম, মায়ের সাথে আসছে, যখন তার জ্বর বেশি হচ্ছে তখন সে কি করছিল? বাচ্চার মা বলছে যে পড়ালেখা করছে।
করছিল, বাচ্চার মা কি বলছে, পড়ালেখা করছিল। বাচ্চা কি মাথা খারাপ হয়েছে যে জ্বর 102 ডিগ্রি 103 ডিগ্রি জ্বর নিয়ে পড়ালেখা করছে? তো অনেক সময় আমরা এরকম রিমেডি পাই, আমরা পাই যারা জেনে বুঝে উত্তর দেয়। আমি একটু আগে যে বাচ্চার মায়ের কথা বললাম সেটা স্পন্টেনিয়াসলি স্বতঃস্ফূর্ত ভাবে উত্তর দিল। আর কিছু রিমেডিজ আছে যারা জেনে বুঝে উত্তর দেয়, যে আমি লেখাপড়া করছিলাম, এটা নিলে আবার হবে না। যারা জেনে বুঝে উত্তর দেয়, তখন এই বাচ্চা যদি, এইরকম বাচ্চা যারা জেনে বুঝে উত্তর দেয়, তাদের মাকে যদি আপনি জিজ্ঞাসা করেন, তখন আপনি পাবেন মা বলবে হ্যাঁ পড়ালেখা করছিলি, হ্যাঁ। মা বলবে কোথায় পড়ালেখা করছিলি, যে সকাল থেকে উঠে থেকে তো আমার মাথা খেয়ে রাখছে, সারাদিন খালি শুয়ে বসে থাকা আর হুকুম, এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো, এটা করো ওটা করো, একদম অতিষ্ঠ করে তুলছে। একদম পড়ালেখা করে না ডাক্তার সাহেব, বরং আগামী আগামীকালকে এক্সাম, আমি বললাম যে একটু পড়ে নাও, আর ও কি বললো, না আমি অসুস্থ আমি পড়বো না। আমার বেটা তাই করে, না আমি অসুস্থ, আমার মাথা ব্যথা, আমার গলা ব্যথা, আমি পড়বো না। এই তো সকালেই সে এরকম কথা বললো, আর দেখেন ডাক্তার সাহেব আপনার সামনে এসে বলতে যে আমি পড়ালেখা করি। এটা কিন্তু আরেক প্যাটার্নের বাচ্চা। এই বাচ্চাটা কে হতে পারে এটা আপনারা চিন্তা করবেন, এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, এটা নিয়ে অবশ্যই আলোচনা করব। যারা এখন বানিয়ে বানিয়ে বলে, একটা মিথ্যা কথা বলে ফেললো, এটা আপনারা চিন্তা করবেন। তো আমি যে জায়গায় আসছিলাম, যে কিছু মেডিসিন আছে যারা অসুস্থ অবস্থাতে পড়ালেখা করে, একদম প্রচন্ড অসুস্থ, যে অবস্থায় আপনি নিজেই, আপনি বড় মানুষ, আপনি নিজে আপনার সম্ভবই হবে না তাকানো, সেই অবস্থায় একটা বাচ্চা পড়ালেখা করছে। আচ্ছা আমার সাউন্ড ঠিক মতো শোনা হচ্ছে তো, তাই না? জি স্যার, ঠিক জি আছে। স্যার, বুঝতে পারছি স্যার। কখনো লো হয়ে গেলে একটু বলেন, আমার ভিডিও এডিট করতে যে লো হয়ে গেলে আমার নিজেরই সমস্যা হয়, আবার ওগুলোকে ধরে ধরে স্পিড গুলাকে হাই করতে হয়। তো লো হয়ে গেলে সাথে সাথে বলেন, মানে মেসেজ দেন না, একদম বলেই ফেলেন। তো ঠিক আছে, কে এরকম অসুস্থ অবস্থায় পড়ালেখা করে? অনেক সময় আমরা এরকম পেশেন্ট পাই। হ্যাঁ, বিশেষ করে বাচ্চার মা এসে বলবে যে ডাক্তার সাহেব জ্বর এসেছে তারপরেও পড়ালেখা করে যাচ্ছে, পড়ালেখা করছে তারপরেও পড়ছে। তাকে যদি নিষেধ করা হয়, বলবে যে আমার হোমওয়ার্ক কমপ্লিট করতে হবে, আমার অ্যাসাইনমেন্ট আছে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে, তাই আমাকে এখন পড়তে হবে, আমাকে এখন লিখতে হবে, আগামীকালকে আমার পরীক্ষা আছে, আমার পড়া আমাকে কমপ্লিট করতেই হবে। দেখা যাচ্ছে বাচ্চার 102 ডিগ্রি জ্বর, চোখ একদম লাল হয়ে আছে, চোখ দিয়ে অনবরত পানি ঝরছে ঝরছে ঝরছে, অবস্থা খুব খারাপ। দেখেই মনে হচ্ছে হা বেচারা, দেখে মা বাবার মনে হচ্ছে বাহ আমার। বেচারা কত কষ্ট করছে, বেচারা পড়েই যাচ্ছে আর পড়েই যাচ্ছে, এত কষ্ট তারপরেও পড়ে যাচ্ছে। হ্যাঁ, আরেকটা বিষয়, কার্সিনোসিন। ঠিক আছে। আচ্ছা নতুন, ধন্যবাদ, আমরা এটাই তো জানবো আর কি কি আছে। আর অনেক বাচ্চা, মানে কোন জায়গায় গেলাম, পার্সোনাল বললেন, আচ্ছা
তবে এটা ঠিক যে এটা আমি ছোট বাচ্চাদের নিয়ে পড়াচ্ছি। ধরেন যে ক্লাস 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ, কিন্তু আরেকটু বড় আমরা যদি 9 10 ধরি বা ইন্টারমিডিয়েটের, ম্যাট্রিকের বা ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে, এরাও তো বাচ্চার মধ্যে পড়ে। 18 বছর হয়ে 18 বছর পর্যন্ত তো আমরা বাচ্চার একটা লিমিট দিয়ে রেখেছি, তাই না? শিশুর আমরা সংজ্ঞায় কি বলি? 18 পর্যন্ত, তাই না? নাবালক, তারপর হলো সাবালকের এরকম ক্লাসিফিকেশন আছে। তো ইন্টারমিডিয়েটে পড়ে এদের ক্ষেত্রটা কিন্তু আলাদা, ওদের ক্ষেত্রে নেন না, আমি বুঝাচ্ছি। এই ধরেন 7 8 এর নিচে, 1 2 3 4 থেকে 7 8 পর্যন্ত এই লেভেলে। তো এই একজন ছোট বাচ্চা যে ক্লাস 3-তে বা 4-এ পড়ে, সে যদি এরকম একটা কাজ করে তাহলে অবশ্যই এর গুরুত্ব আছে, অবশ্যই ডেফিনেটলি এটা গুরুত্ব আছে, এটাই তার প্রিপেয়ারের। এটা আনএক্সপেক্টেড থিং, নো ডাউট। আমাদের ক্লাসিফিকেশন অনুযায়ী এটা আপনার কাছে একদমই আনএক্সপেক্টেড, কিন্তু এটা একটা প্রিপেয়ারের, এটা একটা স্পেশালিটি আছে। তো আমরা বলছিলাম যে কে পড়ালেখা করতে চায় আর কে হোমওয়ার্ক কমপ্লিট করতে চায়। হ্যাঁ, এটা এটা আমরা বলতেছিলাম, আমরা আলোচনা করতেছিলাম এই বিষয়টা নিয়ে। তো এই বাচ্চা বলবে, ওকে যতই নিষেধ করা হোক যে বাবা পড়ো না, তোমার এই হয়েছে, না 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 না, আমাকে পড়তে হবে। একটা ক্লাস 3-র বাচ্চা যদি এরকমটা করে, এই বয়সের একটা বাচ্চার অ্যাটিটিউড যদি এরকম হয়, তাহলে বড় হয়ে সে কি কি হবে, বড় হয়ে সে কি হবে, এটা একটু ভাবে। বেসিক্যালি এরকমটা কিন্তু হওয়াটা উচিত না। আমার মনে রাখবেন, আমাদের রেপার্টরিতে যতগুলো রুব্রিক্স আছে, ধরেন বেনিভলেন্স, বেনিভলেন্স মানে তো অবশ্যই একটা ভালো জিনিস, পজিটিভ জিনিস। আমাদের মধ্যে আমাদের মধ্যে আছে কি মাইল্ডনেস, তাই না? মাইল্ডনেস অত্যন্ত পজিটিভ জিনিস। এই পজিটিভ জিনিসগুলা যখন রেপার্টরির মধ্যে আছে, তখন আপনারা অবশ্যই ধরে নেবেন এই বিষয়গুলা যখন ডিসঅর্ডার লেভেলে যায়, তখনই ওটাকে রুব্রিক্স আকারে রেপার্টরির মধ্যে দেওয়া হবে, পজিটিভ আকারে কিন্তু দেওয়া না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এই যে ছোট বাচ্চা, ক্লাস 3 4 এর বাচ্চা এরকম করছে, তার যে অ্যাটিটিউডটা দেখাচ্ছে, এটা ডেফিনেটলি একটা সুস্থ বাচ্চার অ্যাটিটিউড না, এটা আসলেই মানে হওয়া উচিত না। কিছু রিমেডি আছে যেগুলো এরকম করে, শুধু মানে কার্সিনোসিন বলে না, কার্সিনোসিন ওয়ান অফ দেম। ডেফিনেটলি আমি কার্সিনোসিন নিয়ে বলবো, আরো মেডিসিন আছে যারা এরকম করে, যারা পড়ালেখা করে। আমি অ্যাটলিস্ট 2টা মেডিসিন নিয়ে তো বলবোই। আমাদের আঞ্জির ভাই সুন্দর বলেছেন কার্সিনোসিন। কার্সিনোসিন, কার্সিনোসিন কি? কার্সিনোসিন হচ্ছে যখন অসুস্থ থাকে, যখন সে কষ্টের মধ্যে থাকে, তারপরেও বলবে যে না, আমাকে হোমওয়ার্ক কমপ্লিট করতে হবে, আমাকে পড়তে হবে, আমার বাড়ির কাজ কমপ্লিট করতে হবে, না এটা আমি করেই ছাড়বো। বাবা বলবে যে না না না, রাখো রাখো, তোমার কমপ্লিট করতে হবে না, তুমি এখন আপাতত ঘুমাও, তুমি রেস্ট নাও, তুমি রেস্ট নাও, এখন শুয়ে পড়ো, এত পড়ালেখা তোমাকে করতে হবে না, তোমার অনেক জ্বর। ওই বাবা, তোমার কি জ্বর? তোমার অনেক জ্বর, তোমাকে এত পড়তে হবে না। আমি তোমার টিচারকে বলে দেবো, আমি তোমার টিচারকে বলে দিব যে তোমার জ্বর, তুমি পড়তে পারোনি, প্রয়োজন হলে আমি তোমাকে মেডিকেল সার্টিফিকেট এনে দিব, ডাক্তারের সার্টিফিকেট এনে দিব। তারপরেও বাচ্চা বলবে না 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 না, আমাকে স্কুলে যেতে হবে, আমি পড়ালেখা করবো। ঠিক আছে আমজির ভাই, এরকমই তো। তো এরকম বিহেভিয়ার, এই যে বাবা বলতেছে, বাবা একটা ফ্যামিলির কর্তা, মা না, বাবা বলতেছে যে আমি তোমার টিচারকে বলে দেব, তোমাকে এখন পড়তে হবে না, তারপরেও বাচ্চা বলছে যে না 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 না, আমি, আমাকে স্কুলে যেতে হবে, আমি পড়বই। এইরকম বিহেভিয়ার, এটা কি হয়?
কার্সিনোসিন আমাদের বড় ভাই আনজির ভাই বললেন, ডাক্তার আনজির বললেন যে এরকমটা কার্সিনোসিন করে। তো এরকমটা করে সে কি হাসিল হয়, মানে তার কি হাসিল হয়, সে কি পায়, এরকমটা করে সে কি অ্যাচিভ করতে চায়, কি করতে চায় সে, কেন এরকম বিহেভ করে, হোয়াই, এই হোয়াইটা বুঝতে হবে। তাহলে আমি তো বললাম যে এই রিডিং এর উপরে অনেকগুলো মেডিসিন আছে যারা এই অসুস্থ অবস্থায় করতে চায়, তার মধ্যে ওয়ান অফ দেম কার্সিনোসিন। কার্সিনোসিন হোয়াই, কেন এরকম বিহেভ করে, আপনাকে অবশ্যই এর পিছনের হোয়াইটাকে বুঝতে হবে। এই হোয়াইটা হলো খুবই ইম্পর্টেন্ট। যে কোনো জিনিসের, যে কোনো বিষয়ে আপনি, আপনার কাছে যখন একটা পেশেন্ট আসছে, সবসময় আপনি হোয়াইটাকে ইম্পর্টেন্ট দেবেন, হোয়াইয়ের উত্তরটা খোঁজার চেষ্টা করবেন। তাহলে আপনি অনেক দূর, সিমিলিমিয়ামের অনেক কাছে যেতে পারবেন। তো এর হোয়াইটা হলো কার্সিনোসিন, যে ডোমিনেটেড বাচ্চা। কার্সিনোসিনটা আমরা জানি কি, এটা ডোমিনেটেড বাচ্চা। আমরা দেখেন আমাদের ফ্যামিলিতেও আমরা কিন্তু কার্সিনোসিন জোর করে ধরে তৈরি করি। কিভাবে তৈরি করি, যে সবসময় বাচ্চাকে বাবা মা বলে এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা ওরকম করে করো, এটা এরকম করে করতে হবে, পড়ালেখা হবে 8 ঘন্টা, 2 ঘন্টা হবে খেলাধুলা, 1 ঘন্টা টিভি, 5 মিনিটও 1 মিনিটও এদিক ওদিক করা যাবে না। এই সবসময় এক ধরনের ডোমিনেশন, এক ধরনের ডোমিনেশন, সবসময় এক ধরনের চাপ, এক ধরনের শাসন, অনুশাসন, একটু বড়ই শাসন। ঠিক আছে, এই সব, এইভাবে কিন্তু এই কার্সিনোসিনের বাচ্চাগুলো তৈরি হয়। তো এই বাচ্চাগুলা, মানে কার্সিনোসিনের বাচ্চাগুলা তার ডোমিনেটরকে, ডোমিনেটর মানে কি, ডোমিনেটর মানে হচ্ছে যে তাকে ডোমিনেট করছে, মানে তার বাবা হতে পারে, তার মা, বা তার দাদা, বা তার গার্জেন, যে কেউ হোক, যার দ্বারা সে ডোমিনেটেড হয়, তাকে আমরা বলছি ডোমিনেটর। তো সে কি করে, তাকে ফ্ল্যাটার করতে থাকে। কার্সিনোসিন তার ডোমিনেটরকে ফ্ল্যাটার করতে থাকে, তাকে প্লিজ করতে হবে, তাকে প্লিজড করতে হবে। হ্যাঁ, আমাদের দেখেন রুব্রিক্স আছে, খুব সুন্দর রুব্রিক্স আছে, আমি দেখাই। দেখেন, PL প্লিজিং ডিজায়ার টু প্লিজ আদার, দেখেন প্লিজিং ডিজায়ার টু প্লিজড আদার। ঠিক আছে, কার্সিনোসিন 2 মার্ক পাওয়ার সেকেন্ড গ্রেডের মেডিসিন, প্লিজড আদার। এর নিচে দেখেন সাবরুব্রিক্সটা, দেখেন কি বলে, সাবরুব্রিক্সটা দেখেন, এর নিচে কি আছে, প্যারেন্টস প্লিজিং ডিজায়ার টু প্লিজ আদার, নিচেরটা দেখেন, এই যে হাতটা নিয়ে গেলাম, প্যারেন্টস পিতা মাতার দ্বারা একটাই মেডিসিন কার্সিনোসিন, প্লিজ ফাদার্স, এখানেও একটা মেডিসিন কার্সিনোসিন। বুঝতে পারছেন, সাবরুব্রিক্স গুলো খেয়াল করেন। প্রেজেন্ট এটা হলো যারা একদমই রেপার্টরি বুঝেন না তাদের জন্য বলছি। আমরা মাইন্ড চ্যাপ্টারে ঢুকলাম। রেপার্টরিতে যে চ্যাপ্টার গুলো থাকে তার মধ্যে আমরা যেটা দেখি সেটা হলো মাইন্ড চ্যাপ্টার। মাইন্ড চ্যাপ্টারের মধ্যে এখানে মেন রুব্রিক্স দিয়ে যান, উপরের লাইনে লেখা আছে, আমি প্রথমে যেটা নিলাম প্লিজিং, এটা হলো রুব্রিক্স। তার নিচে যেটা আছে যে ডট দিয়ে দেওয়া আছে, ডট বলছি, ড্যাশ দিয়ে দেওয়া আছে, সেখানে কি লেখা আছে, ডিজায়ার টু প্লিজ আদার, এটা হলো সাব রুব্রিক্স। তার সাব কি, এই সাব রুব্রিক্সের সাব হলো প্যারেন্টস, তার সাব আদার। তাহলে এটা হলো একদম, মানে খুবই কাজের একটা রুব্রিক্স। তাহলে এটা পুরো রুব্রিক্সটা পড়বো কিভাবে, প্লিজিং ডিজায়ার টু প্লিজ আদার প্যারেন্টস ফাদার। ঠিক আছে, তো এইখানে আমরা কার্সিনোসিনকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো তার কি চাই, কার্সিনোসিন বাচ্চার কি চাই, এটা খুব ভালো করে বোঝেন। আমরা কার্সিনোসিন দিয়ে যাচ্ছি কিন্তু আমরা ভিতরে ঢুকতে পারছি না, ঢোকাটা বোঝেন। আমরা কিভাবে মানুষের মধ্যে ঢুকি, কিভাবে আমাদেরকে পেশেন্টটাকে মানে ঢুকে তার তার ফিলিংসটাকে বুঝতে হয়, সে কি চায়, কার্সিনোসিনের কি চাই, সে চায় তার পিঠে, বাহ, আমরা দিই না সাবাস সাবাস বেটা, আমরা পিঠ 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 থাপড়াই না, এমন করে পিঠ চাপড়ানো যেটাকে বলে, সাবাস সাবাস বাঘের বেটা,
এই সাবাস বেটা, মানলাম তুমি একদম একের, জবরদস্ত, ওয়েল ডান। এই যে পিঠের উপরে একটা বাহবার থাপ্পড় সে পাচ্ছে, মানে এটা তো একদম থাপ্পড় না, এটা বাহবার থাপ্পড়, অ্যাপ্রিসিয়েশন, থাপ্পড় পাচ্ছে, পিঠের উপরে এক ধরনের সাবাসি পাচ্ছে। এর জন্য সে রক্ত পানি এক করে দিয়ে কাজ করবে, তাতে তার যত কষ্টই হোক না কেন, পুরা রক্তকে পানি করে সে কাজ করবে। সে যে কোনো কিছু করে ফেলতে পারে, রক্ত পানি এক করে ফেলবে, এটাই হলো কার্সিনোসিন, মনে রাখবেন। রক্ত পানি এক করে ফেলবে। আর ডমিনেটর, ডমিনেটর তাকে যতই জুলুম করুক না কেন, যতই করুক, এটা করো না, ওটা করো না, ওরকমটা করা যাবে না, ওই রকমটা করো, 100 ভাগ আমার পারফেক্ট কাজ চাই, ইয়ে করো। আমাদের সময় আহ, এক ধরনের পানিশমেন্ট ছিল, সেটা হলো যে আমাদের হাতের লেখা যখন দিত, তো হাতের লেখা আমরা যদি বানান ভুল করতাম, আমাদের সময় সময় ওটাকে বলতো শ্রুতিলিপি, মানে টিচাররা বলবেন, স্টুডেন্টরা লিখবে। তো আমরা লিখছি, তো শুনে শুনে লিখতে, যে বানান যদি ভুল হতো, একটা করে বানান ভুল হলে 10 বার করে সেটা লিখতে হতো। মানে কারো যদি 10টা বানান ভুল হয়, তাহলে তাকে ওই 10টা ওয়ার্ড 10 বার করে, মানে 100 বার লিখতে হবে। এবার ওইখানে যদি ওই দেখে দেখে লিখতে যায়, যদি কেউ ভুল করে, তাহলে আবার পানিশমেন্ট বেড়ে গেল, তখন সেগুলোকে আবার 10 গুণ করে এক্সট্রা করে লিখতে হবে, লিখে তারপরে ক্লাস থেকে যেতে হবে। এইভাবে শেখানো হতো, আমি just বোঝানোর জন্য বলছি। তো এটাও এক ধরনের ডোমিনেটিং, তাই না? এইরকম ডোমিনেটর যদি বলে যে 500 বার এই কাজটা করো, 500 বার তোমাকে এটা লিখতে হবে, 500 বার সে বাচ্চা ওই কাজ করবে। যদি সারা রাত জাগা লাগে, সে জেগে থাকবে, যতই কষ্ট হোক না কেন, সেটা করেই ছাড়বে। পুরা অসুস্থ অবস্থাতেও সে জেগে জেগে লিখবে, 2 ডিগ্রি 3 ডিগ্রি জ্বর নিয়ে সে লিখবে। কিন্তু কেন? কারণ সে তার উপরে যে জুলুমটা, যে তার উপরে জুলুমটা চাপিয়েছে, সে যেন তার পিঠের উপরে হাত চাপড়ায় বলে, মেনে নিলাম, ইউ আর দ্য গ্রেট, তুমি গ্রেট, তুমি গ্রেট, সাবাস, তুমি পেরেছো। শুধুমাত্র এই একটাই, মেনে নিলাম তুমি পারো, মেনে নিলাম, ডোমিনেটরের মুখ থেকে মেনে নিলাম, এই ওয়ার্ডটা শোনার জন্য, মানে এই একটা অ্যাপ্রিসিয়েশনের জন্য সে এমনটা করতে পারে। ছোট্ট বাচ্চা, সে এরকমটা করতে পারে। যখন সে অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে না, তখন কাস্টমার অনেক বেশি কষ্ট, তার মনের মধ্যে অনেক কষ্ট তৈরি হয়ে যায়, তার মধ্যে প্যাথোলজি। দিন দিন এইভাবে সে যখন অ্যাপ্রিসিয়েশন পায় না, তখন সে অসুস্থ হয়ে পড়ে, তার মধ্যে প্যাথোলজি তৈরি হয়ে যায়। এই জন্যই কার্সিনোসিনকে আমরা দেখি ওই সারা বিশ্বের সবাইকে প্লিজ করতে ছোটে, তার আশেপাশে সবাইকে আমরা দেখি না। আমাদের অনেকেই অনেক ধরনের কার্সিনোসিনের রুব্রিক্স বানাইছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের, যে আমাকে মাঝে মধ্যে জিজ্ঞাসা করে যে এখান থেকে কোত্থেকে। আলটিমেটলি কে কি বুঝে করেছে আর কে কি করেছে সেটা আমি বলবো না, কিন্তু মূল জায়গায় কি, রুব্রিক্স বানায় 100টা রুব্রিক্স নিয়ে কোনো লাভ হয় না যদি ওটা কাজের না হয়। আপনাকে তো মূলটা বুঝতে হবে, জায়গায় তো যেতে হবে, কেন সে অ্যাপ্রিসিয়েশন, সবাইকে কেন এক জায়গায় নিয়ে ইয়ে করতে চাচ্ছে, এই অ্যাপ্রিসিয়েশনের জন্য পুরো দুনিয়াটাকে সে প্লিজ করতে চায়। একে প্লিজ করবে, ওকে প্লিজ করবে, মাকে, বাবাকে, নানিকে, দাদিকে, শাশুড়িকে, অমুককে, তমুককে, সবাইকে প্লিজ করতে চায়, করার জন্য চেষ্টা করতে থাকে। প্রচন্ড জ্বরের মধ্যে, প্রচন্ড কাশির মধ্যে, প্রচন্ড মাথা ব্যথায়, ভয়াবহ অসুস্থতার মধ্যে সে সবাইকে প্লিজ করতে চায়। কেন করে? কারণ একটা অ্যাপ্রিসিয়েশন। ওই যে আমরা প্রাগৈতিহাসিক কালে আম, কার্সিনোসিনের আম, বাচ্চার ইতিহাস শুনেছিলাম, কিরকম বাবা অফিসে যাচ্ছে, ছোট্ট মেয়ে কি করছে, বুট পালিশ নিয়ে বাবা জুতা পালিশ করে চক 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 করে হাত দিয়ে এরকম মুছে মুছে ইয়ে করে দিচ্ছে, বাবার ছাতাটা আগায় দিচ্ছে, বাবার গামছাটা আগায় দিচ্ছে, গোসল করার সময় সাবানটা ইয়ে করে দিচ্ছে। কেন করছে? একটাই, তার চাহিদা, সেটা হলো অ্যাপ্রিসিয়েশন। তার অ্যাপ্রিসিয়েশনটা তার চাই চাই, ঠিক আছে? তো এই বিষয়টাও হলো কিন্তু আনএক্সপেক্টেড, এটাও হলো আনএক্সপেক্টেড, এই ধরনের চাইল্ডও আপনার কাছে আসবে। তাহলে আমরা এরকম অসুস্থতার মধ্যে পড়ে, এরকম একটা মেডিসিন হলো কার্সিনোসিন,
দ্বিতীয় আরেকটা মেডিসিন বলি কি আমজি ভাই, সালফার। আমরা কি বুঝতে পারলাম? সালফার। সালফারের বিষয়টা আলাদা। আচ্ছা ঠিক আছে, অসুস্থ কেন হবে না। হ্যাঁ, যেটা বলছিলাম, হ্যাঁ, হারমোনিয়াম রিজেক্ট, ঠিক আছে। আরো মেডিসিন হলো থুজা এবং হলো ক্যালিসাল। হারমোনি ডিজায়ার ফর, ঠিক আছে, সুজা ক্যালিফস। আচ্ছা ঠিক আছে, আমরা আলোচনা করছি। ঠিক। এখন তাহলে আমরা বুঝলাম যে কার্সিনোসিন কেন পড়ালেখা করে। কারো কোনো ডাউট আছে কার্সিনোসিন নিয়ে? এতবার করে বললাম, আশা করি একদম যারা নতুন এবং যারা পুরনো অথচ কার্সিনোসিন ওইভাবে বুঝতেন না, তাদের ডাউট থাকার কথা না। আমি ইচ্ছা করে একটু বিস্তারিতভাবে বলার চেষ্টা করলাম। দ্বিতীয় মেডিসিন যে পড়ালেখা করে, দ্বিতীয় যে মেডিসিন যে জ্বরের অবস্থায়, মানে বাচ্চার কথা বলতেছি, ছোট বাচ্চার কথা বলতেছি, যে পড়ালেখা করে, সে হলো ইগনেশিয়া। দ্বিতীয়টা হলো ইগনেশিয়া। ইগনেশিয়া ইগনেশিয়াও অসুস্থ অবস্থায় পড়তে থাকে। তার কি দরকার? কার্সিনোসিন না হলে মেনে নিলাম যে ডমিনেটরকে ফ্রিজ করতে হবে। সে ওই ফ্রিজ করার চক্করে 102 ডিগ্রি জ্বর অবস্থাতেও সে পড়ছে, চোখ দিয়ে পানি অনবরত ঝরছে, তারপরেও লিখে যাচ্ছে, লিখে যাচ্ছে। এমনটা মেহনত করছে কারণ তার ডমিনেটর, তার প্রতি যাতে দয়া চলে আসে, তাকে "ও বাবা তুমি থামো, অ্যাপ্রিসিয়েশন দিই, তুমি একদম সলিড, মেনে নিলাম, তুমি একদম ফ্যান্টাস্টিক, তুমি যা করছো তুমি কাজ করছো"। কিন্তু ইগনেশিয়া কেন করে? হোয়াই ইগনেশিয়া? ইগনেশিয়া কেন করে, কারণটা আমরা বুঝি। আমরা আগে দেখেছি গত মাসে যে আমরা প্লেফুল রেমেডি গুলোর মধ্যে ইগনেশিয়া আছে। ইগনেশিয়া নিয়ে আমরা তো গত মাসে একটু আলোচনা করেছি। তো ইগনেশিয়া কখন বলবে যে না 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 আমি এখন পড়তে বসবো, জ্বর হয়েছে, না আমি এখন পড়বো? কখন? যখন ইগনেশিয়ার মনের মধ্যে কষ্ট চলে আসে, যখন সে ডিসকনসার্ট হয়ে পড়ে, যখন তার বাবা মা তাকে হার্ট করে, তার বাবা মার বুঝে আসে না, এমন অ্যাটিটিউড করলো বাবা মা যে বাবা মা বুঝতে পারছে না যে তাদের দিয়ে বাচ্চা হার্টেড হয়েছে। এইরকম ক্ষেত্রে ইগনেশিয়া পড়ালেখা করে। আমি ব্যাখ্যা করছি। দেখেন, আমাদের একটা রুব্রিক্স আছে, শিবলিং রিভেলারি, একটা রুব্রিক আপনারা জানেন। ওই যে কি যেন, ভুলে গেলাম। জেলাসি চিলড্রেন, নিউবর্ন গেটিং দ্য অল অ্যাটেনশন, এরকম আছে। একটু আমি শেয়ার করি, তাহলে আপনারাও দেখতে পাবেন। আমরা মাইন্ড চ্যাপ্টারে ঢুকলাম, জেলাসি রুব্রিক্সে ঢুকছি, GEAL, জেলাসি রুব্রিক্সে ঢুকলাম, তারপর জেলাসি চিলড্রেন ইন, চিলড্রেন ইনের মধ্যে ঢুকলাম, এরপরে নিউ বর্ন গেটস অল অ্যাটেনশন। এই রুব্রিক্সটা দেখেন। এইখানে কি, এখানে দুটা মেডিসিন আছে, একটা হলো হায়োসিয়ামাস আর একটা হলো ইগনেশিয়া, তাই না? তো ইগনেশিয়াকে আমরা কি জানি? ইগনেশিয়া হলো একটা মোরালিটি সম্পূর্ণ রিমেডি, তাই না? এদের অনেক মোরালিটি থাকে, আমি এর আগের দিনও বলেছি। তো এখন আপনি বলেন যে ক্লাস ওয়ানে পড়ে একটা বাচ্চা, অথবা ক্লাস 1-এ পড়ে, মানে হচ্ছে 5 বছর বয়স, তাই না? ক্লাস 3-তে পড়ে, মানে ধরেন 7 বা 8 বছর বয়সের একটা বাচ্চা, কিভাবে মোরাল হয়? তাদের মোরালটা আপনি কিভাবে বুঝবেন? বড়দের তো মোরালিটি বোঝার সোজা, কিন্তু এই বাচ্চা কি করে মোরাল হচ্ছে, তাই না? তো একটা জিনিস মনে রাখেন,
যদি হেলদি বাচ্চা হতো, মানে ক্লাস 3 বা 1 এর এই বাচ্চাটা যদি হেলদি কন্ডিশনে থাকে, সে অবশ্যই মোরাল হতো না। এখন অনেকেই আমার সাথে একমত হয়, এটা আপনি কি কথা বললেন। আমি এর আগের দিন যখন বলছিলাম যে চিপস খাওয়ার বিষয় নিয়ে, তখন আপনারা কিন্তু অনেকেই আমার সাথে মানতে পারেননি যে না এটা কেন বললেন। বেসিক্যালি আমি বলছি একদম বেসিক ইনস্টিংক্টের কথা, শিশু প্রবৃত্তির কথা। একটা বাচ্চা যদি 5 বছর বয়সী বাচ্চা, সে যদি মোরাল হয়, তাহলে তাকে আমি কি করে সুস্থ বলতে পারি? এই বাচ্চাগুলো কি করবে, একটা ডিসিশন তার মনে হবে যে আমি এখন নাচবো তো নাচবে, আমি এখন চিপস খাবো তো চিপস খাবে, আমি পড়বো তো পড়বো না, আমি পড়বো না তো পড়বো না। তার মন যা চাইবে তাই করবে, বাবা মা বুঝায় শোনায় সেটাকে নিয়ে নেবে। এটা একদম নর্মাল বিহেভিয়ার। যদি এই নর্মালিটিটা বাচ্চার মধ্যে না থাকে, তাহলে তো আমরা অ্যাবনর্মালি বলবো। একটা বাচ্চা যাকে বলতে হচ্ছে না সে সোজা যে চুপচাপ করে বসে পড়ছে, কোনো দিকে তাকাতাকি নাই, একটা বাচ্চা যে টিভি দেখে না, একটা বাচ্চা যে চিপস খেতে চায় না, চকলেট খেতে চায় না, আপনি কি করে তাকে বলেন যে হেলদি বাচ্চা? ডেফিনেটলি নট। সে হেলদি হতেই পারে না। সে বাচ্চার ইয়ের মধ্যেই থাকলো না। এখন কখন সে হেলদি হবে? ধীরে ধীরে যখন সমাজ, তার আইপিআর, তার প্যারেন্টস তাকে শেখাবে, ধীরে ধীরে না সে ওই লাইনে আসবে। কিন্তু একদম নিউ বর্ন, একদম 1-2 এর বাচ্চা, এদের কাছ থেকে আপনি এরকম মোরালিটি কি করে আশা করেন? এটা খুব বেসিক, আপনারা চিন্তা করেন তাহলে বুঝে যাবেন। তো যাক, আমি আলোচনায় আসি। তো এই ইগনেশিয়ার ছোট্ট একটা নিউ বর্ন বেবি হয়, মানে তার ছোট্ট একটা ভাই হলো, ছোট্ট একটা বোন হলো, যাই হোক, তখন সে মোরালি বুঝে ফেলে যে আমার মায়ের ডিউটি নতুন যে বাচ্চাটা আসলো তার প্রতি ধ্যান দেওয়া, তার তার প্রতি এক্সট্রা কেয়ার করবে। এটা কিন্তু সে মোরালি বুঝে যায়। এই ছোট্ট ইগনেশিয়া, তাকে দুধ খাওয়াতে হবে, আমার মা তাকে কোলে নিবে, তাকে নিচে গিয়ে তাকে ঘুম পাড়াবে। আবার বাচ্চা যখন কান্না করবে, সে ইগনেশিয়া বাচ্চাটা আপনার 3 বছরের বাচ্চা, সেও মায়ের কোলে থাকে। এবার তারা আরেকটা বেবি হয়েছে, আরেকটা বেবি, মানে ছোট ভাই বা বোন কেউ হয়েছে। এখন দেখা যাচ্ছে যে ছোট বেবি যখন কাঁদবে, খুবই স্বভাবতই, মানে খুবই মানে ইজি যে ওই বাচ্চাকে মা থামাবে, আগে এই বাচ্চাটাকে নামাই দিবে। এটাই তো স্বাভাবিক, তাই না? দুইজনকে তো মা একসাথে কোলে নিয়ে থামাতে পারবে না। তো মা একে নামাই দিল, ইগনেশিয়াকে নামাই দিল, আর ওই বেবিকে কোলে নিয়ে নিল। এটা একদম কারেক্ট, এটা ইগনেশিয়ার বাচ্চা বোঝে, এটা ঠিক আছে, এটা একদম চিরন্তন সত্য। এই বিষয়টা ইগনেশিয়ার হিসাবে সে বোঝে, ছোট বাচ্চা সে অটোমেটিক্যালি বোঝে। কিন্তু এরকমটা হবে না যে ওই বাচ্চার জন্য আমাকে বকা খেতে হচ্ছে। সরি, এটা সে মানবে না। তার কাছে যেটা রাইট সেটা রাইট, যেটা রং সেটা রং। এই রাইট আর রং এর কনফ্লিক্ট, এটা হতে পারে মায়ের কাছ থেকে, এটা হতে পারে বাবার কাছ থেকে, যার কাছ থেকে হোক না কেন, রং মানে রং, রাইট মানে রাইট, ইগনেশের রং মানে রং। এখানে কোনো কিন্তু নাই, কোনো কথা নাই। যখন সে এটা ফিল করে যে আমার বাবা, আমার মা যেটা করছে সে ঠিক করছে না, যেটা করছে সেটা কারেক্ট করছে না, যেটা জাস্টিফাইড না সেটা করছে, যেটা জাস্টিফাইড হচ্ছে না সেটা করছে, যেটা মোরালি রাইট হচ্ছে না সেটা করছে, তখন তার প্রবলেমটা শুরু হয়। আমার আমার ছোট ভাই কাঁদছে, মা আমাকে কোলে থেকে নামিয়ে দিয়ে আমার ছোট ভাইকে নিয়ে দুধ খাওয়াচ্ছে, এটা রাইট আছে। কিন্তু তো ঠিক আছে, আমরা আলোচনায় ছিলাম, আমরা বলতেছিলাম ইগনেশিয়ার কথা। ইগনেশিয়ার প্রবলেমটা কোথায় তৈরি হলো? একটা বাচ্চা আছে, বাচ্চা আহ মায়ের সাথেই থাকতো, এবার একটা নতুন বেবি আসলো, তার ভাই বা বোন। এবার সেই বেবিকে যখন টেক কেয়ার করতে হচ্ছে, তখন এই ইগনেশিয়ার বাচ্চাটাকে মা কোল থেকে নামাই দিচ্ছে, দিয়ে তাকে নিউ বর্ন থেকে নিয়ে টেক কেয়ার করতেছে। এটাতে কিন্তু ইগনেশিয়ার কোনো আপত্তি নাই। কেন আপত্তি নাই? কারণ সে মোরালিটি সম্পন্ন। তার কিন্তু সেখানে কোনো প্রবলেম নাই, তার কিন্তু কোনো প্রবলেম সেখানে নাই, ডেফিনেটলি সেখানে নাই। কিন্তু তার প্রবলেমটা কোথায়? তার প্রবলেমটা হলো যখন তার জন্য সে ভুল করছে না, অথচ তাকে
বকা শুনতে হচ্ছে। ধরুন বিছানার মধ্যে ছোট বাচ্চাটা পেশাব করেছে, এবার মা, এই তুই দেখতে পারিস নি, বড় ভাই তুই কি করছিস, খেয়াল রাখতে পারিস না। এই যে বিষয়টা, এরকম একটা ক্ষেত্র তৈরি হলো, ইগনিশিয়ার কাছে মনে হয় যে আমি যেটা, আমার তো এখানে কোনো দোষ ছিল না, বাবা মা যেটা করলো এটা তো জাস্টিফাইড হলো না, মা যে বকাটা দিল এটা তো কারেক্ট হলো না, যেটা করলো সেটা তো সঠিক হলো না, যেটা করলো সেটা রং। এই যে রাইট আর রং, এই রাইট এন্ড রং এর কনফ্লিক্টে ইগনিশিয়ার প্রবলেম তৈরি হয়ে যায়। এইটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস আমি একটু বলতে চাই, দেখেন ইগনিশিয়াকে আমরা পাই অ্যালার্টের মধ্যে। আমরা অ্যালার্টটাতে যদি যাই, অ্যালার্টে আমরা যদি যাই, অ্যালার্টের মধ্যে দেখেন এই ইগনিশিয়া আছে, হ্যাঁ, ইগনিশিয়াকে আমরা অ্যালার্টের মধ্যে পাচ্ছি। ঠিক আছে, এই অ্যালার্টের মধ্যে আমরা ইগনিশিয়াকে পাচ্ছি। এই বন্ধ করি। ইগনিশিয়ার অ্যালার্ট কি নিয়ে অ্যালার্ট থাকে বলতে পারবো? ইগনিশিয়া অ্যালার্ট থাকে কি নিয়ে? ইগনিশিয়া অ্যালার্ট থাকে হচ্ছে তার মোরাল নিয়ে। মোরাল, মোরাল তো বুঝি, মোরালিটি তো আমরা বুঝি, তাই না? মোরাল, মোরালের বাংলা কি বলেন দেখি, মোরাল কি বুঝি? মোরালের বাংলা নৈতিকতা স্যার। নৈতিকতা। হ্যাঁ, ধন্যবাদ, নৈতিকতা। তো নৈতিকতা কিন্তু একটা সাহিত্যিক ওয়ার্ড, হ্যাঁ, অনেক বড় ওয়ার্ড। তো যাক, আমরা নৈতিকতা নিয়ে, ইগনেশিয়া নিয়ে আমরা যখন ডিটেলস করবো তখন আরো বেশি বোঝার চেষ্টা করব। তো ইগনেশিয়া অ্যালার্ট তার মোরাল নিয়ে, সে খুব অ্যালার্ট থাকে তার নিজের মোরাল নিয়ে, এই জন্য তার মাইন্ডে সেট করা তার মোরাল অনুযায়ী সে বিহেভ করে, এবং তার সামনে যে পার্সন থাকে তাকে কি আহ, মানে তার সাথে কি অনুযায়ী বিহেভ করছে সেটাও সে জাজ করে। তার মা, তার বাবা, তার মানে যদি বড় হয় তার হাজবেন্ড, তার ভাই, যে কেউ হতে পারে, তার শাশুড়ি, ননদ, যে কেউ হোক না কেন, তাদের অবশ্যই মোরাল বিহেভ করতে হবে, কারেক্ট বিহেভ করতে হবে, সেটাও তার মাথার মধ্যে থাকে। এই বিষয়ে সে খুব অ্যালার্ট থাকে। কেউ যদি মোরালি রং বিহেভ করে তার সাথে,
তখনই ইগনেশিয়া আচরণ চেঞ্জ হয়ে যায়, তখন সে কিন্তু কিছু করবে না, সে চিল্লায় উঠবে না, সে একদম চুপ হয়ে যাবে। ঠিক আছে, আমাদের এই একটা রুব্রিক্স আছে, এই রুব্রিক্সটা আপনারা ইয়ে করতে পারেন, আমি আবার শেয়ার দিলাম না। সেটা হচ্ছে এলিমেন্ট ফ্রম রিপ্রোচ, এলিমেন্ট ফ্রম রিপ্রোচ। দেখেন এই রুব্রিক্সটা আপনারা দেখবেন ইগনেশিয়া আছে, ইগনেশিয়া হচ্ছে এলিমেন্ট ফ্রম রিপ্রোচে 2 মার্ক পাওয়া, মানে মোটামুটি এই মার্ক এর বিষয়টা কি আপনারা বোঝেন? কেন এই যে ফার্স্ট গ্রেড, কেন সেকেন্ড গ্রেড, কেন থার্ড গ্রেড, এটা কি বুঝেন? কেন এরকম রেপার্টরিতে এরকম কেন হলো? আমি তো দেখাই, তাহলে আপনাদের সুবিধা হবে। আমরা কি রুব্রিক্স নিলাম? এলিমেন্ট ফ্রম রিপ্রোচ, রিপ্রোচ, তাই না? এই দেখেন এলিমেন্ট ফ্রম রিপ্রোচ, ইগনেশিয়া, ইগনেশিয়া আছে আপনার নীলকালিতে, তাই না? এটা কি অ্যাম্বারগেজিয়া, অ্যাম্বারগেজিয়া আছে ফার্স্ট গ্রেডে, ওপিয়ামও আছে ধরেন ফার্স্ট গ্রেডে। তো এগুলা কেন
এগুলা লাল হলো, এটা কেন নীল হলো, এগুলা কেন আহ এটা কি কালার, সবুজ না, সবুজ হলো, আমরা কি জানি? স্যার বলবো। তুমি মনে হয় জানো, তাই না? বলেছিলাম এর আগে। আচ্ছা বলো। বলে দাও। ওই প্রুফের সময় যে লক্ষণগুলো প্রায় অধিকাংশ উম, যাদের উপর প্রুভ করা হচ্ছে তাদের মধ্যে পাওয়া যায়, সেগুলো হচ্ছে সব ফার্স্ট গ্রেডের। আর যেগুলো 40 to 30% পাওয়া যায় সেগুলো হচ্ছে সেকেন্ড গ্রেডের। আর যেগুলো দিলে আরো 30। কম, ধরো হচ্ছে হুম। 10% আছে এরকম, সেগুলো থার্ড গ্রেডের। হুম, ঠিক আছে, খুব সুন্দর। সিয়াম ভালো বলেছে। তার মানে ধরেন যে আমরা ওপিয়াম নিয়ে যদি 10 জনের মধ্যে, 10 জন না, 100 জনের মধ্যে আমরা যদি প্রুভিং করি, তাহলে এলিমেন্ট ফ্রম রিপ্রোচ আমরা ওপিয়ামে পাবো 90 জনের মধ্যে। 90 বা 80+ পার্সেন্টের মধ্যে আমরা ওপিয়াম পাবো, তাদের মধ্যে এলিমেন্ট ফ্রম রিপ্রোচ আছে। আমরা যদি ইগনেশিয়া প্রুভিং করি 100 জনের মধ্যে, তাহলে আমরা হয়তো পাবো 40 বা 50% আমরা পার্সনের মধ্যে এই এলিমেন্ট ফ্রম রিপ্রোচ পাবো। আর আমরা যদি সালফারকে দেখি, তাহলে আমরা পাবো, দেখা যাচ্ছে যে 10% বা 15%। মানে যত কম সংখ্যক লোকের মধ্যে পাওয়া যাবে, গ্রেডিং এ তত কম হবে। এই হলো সিম্পল ফিলোসফি। আমরা আবার আপনি কথা ক্যালকুলেট। বলেন এখন। হ্যাঁ, কথা বলবো কেন? প্রয়োজন আছে। হ্যাঁ, ঠিক আছে। তো যাক, আমরা এলিমেন্ট ফ্রম রিপ্রোচের মধ্যে ইগনেশিয়াকে দেখলাম, ইগনেশিয়া আছে। তো তার উপরে চিল্লানো হচ্ছে, কিন্তু ইগনেশিয়া মোরালি কখনো ভুলে থাকে না, ভুল রং সাইডে থাকে না, কখনো বেঠিক থাকে না। কিন্তু ইগনেশিয়াকে যখন বকাঝকা করা হয়, তখন তার কাছে মনে হয় যে আমার তো ভুল ছিল না, আমার তো দোষ ছিল না, মা কেন আমাকে বকা দিল, আমি কি ভুল করেছি আমাকে মা বকা দিল। সে ছোট, মানে তার ছোট ভাইটা। তার থেকে ছোট বলে তার সবকিছু 7 গুণ মাফ হয়ে যাচ্ছে। একটা তোষক একটা জাজিমের উপরে হিসু করে দিল, সে দিয়েছে, দোষ তো সে করেছে, ছোট বলে তার 7 গুণ মাফ, আর আমি বড় বলে বকা শুনতে হবে আমাকে? নো 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 নো, সরি সরি, আমি এটা মানতে পারলাম না। এখান থেকে সে অসুস্থ হয়ে পড়ে, এখান থেকে ইগনেশিয়া অসুস্থ হয়ে পড়ে, এখান থেকে ইগনেশিয়া ডিসকনসার্টেড হয়ে যায়। ইগনেশিয়ার বিখ্যাত রূপদিক হচ্ছে ডিসকনসার্টেড। আমি নিয়ে বিস্তর আলোচনা করেছিলাম। যদি আমি যে আলোচনা করেছিলাম ওইটা দেখা, আমি এখন যেটুকু ডিসকনসার্টেড জানি তার 30%। আমি কলকাতাতে
2019 সালে আমি ডক্টর মহন্ত স্যারের একটা সেমিনারে গেছিলাম 2 দিনের। তো 2 দিনের সেমিনারে উনি মোটামুটি 10টার মতো কেস প্রেজেন্ট করেছিলেন। 10টা কেস হচ্ছে ইগনিশিয়া, 10টা ডিসকনসার্টেড 10 ধরনের। আমি তো অবাক যে ধরতেই পারছি না, কেউ ধরতে পারেনি। সবচেয়ে মানে বিজ্ঞতর এখানে 2-4 জন আছেন যারা সবাইকে চেনেন, একদম মানে চাঁদরেল লেভেলের লোক, তারাও ধরতে পারেন যে ইগনিশিয়া ডিসকনসার্ট। ডিসকনসার্টেড প্রত্যেকটা জায়গা থেকে। এখন তো আমি মনে হয় আমি দেখলেই বুঝে যাই যে ডিসকনসার্টেড। আমি কত রোগীর কেস ট্রেনিং করে দিয়েছি, ল্যাকিসিস চলে আসছে। ডিসকনসার্ট তাকে ইগনিশিয়া দেওয়ার সময় ইগনিশিয়া দিয়ে ছেড়ে দিয়েছি এবং রেজাল্ট 100-এ 100। আমরা ইগনিশিয়া পড়তে গেলে সেই জিনিসগুলোকে দেখব, কিন্তু এই পড়াগুলো আপনি যদি অন্য কিছুর সাথে মিলাতে যান তাহলে ডেফিনেটলি হবে না। আমি তো আগেই বলে দিলাম যে আমি ক্যালকুলেশন করেছি। ক্যালকুলেশন মানে কি, রেপার্টাইজেশন করেছি, করে আসছে ল্যাকিসিস, কিন্তু আমি দিয়েছি ইগনিশিয়া। কারণ ওর ডিসকনসার্টেডটা চোখে মুখে থাকে, অবজার্ভ করা যায় চোখে এবং মুখ, চোখ মুখ মানে আপনার আই আর এই ফেসটাকে যদি আপনি ইয়ে করতে পারেন, রিড করতে পারেন, ডিসকনসার্টেড চেনা যায়। এটা তো আপনি বইয়ে পাবেন না, বইয়ে তো আর ওইভাবে লেখা নাই, এটা বোঝার জিনিস। তো যাক, ওটা আমরা টাইম টু টাইম দেখবো। তো আমরা যেটা বলতেছিলাম যে ইগনেসিয়া যখনই তাকে বকাঝকা করা হলো, তার দোষ না, সে মোরালি রাইট, অথচ তাকে ইমোরাল ভাবে তাকে দোষারোপ করা হলো, তাকে বকা শুনতে হলো। তখন সে বলো সরি, আমি ভুল করে ফেলেছি, আমি আর না। এখান থেকে সে অসুস্থ হয়ে ডিসকনসেন্ট্রেট হয়ে পড়বে। এবার তখন সে বলবে, এই বাচ্চাটা যখন ডিসকনসেন্ট্রেট হয়ে পড়লো, তখন সে কি করবে? তখন সে বলবে যে না, এগুলো বাদ, আমি পড়ো না, আমাকে পড়তে হবে, আমি পড়বো। যা কেন? কারণ যাতে অন্তত পক্ষে বাবা মা বুঝতে পারে যে আমি ভুল না, আই ওয়াজ নট রং, আমি কখনোই ভুল ছিলাম না। এমনকি আমি যখন অসুস্থ ছিলাম, আমি যখন ভালো ছিলাম না, তখনও আমি আমার ডিউটি পালন করছিলাম। এই কারণে সে অসুস্থ অবস্থায় পড়ে। একটা বাচ্চা বই নিয়ে বসে আছে, বাবা মা কি কি ইয়ে করবে, ওর বাপরে বাপ, সে কত ডিউটিফুল, সে কত দায়িত্বশীল। কালকে হোমওয়ার্ক আছে, কালকে পরীক্ষা আছে, সে আজকে পড়ছে, অথচ তার 102 ডিগ্রি জ্বর। এই যে একটা ইমপ্রেশন তৈরি করা, এই যে একটা বাবা মার প্রতি একটা আহ, মানে নিজের ইমেজটাকে হাইলাইটেড করা, এটা একটা ইগনিশিয়ার টেন্ডেন্সি। যে আমি ডিউটি পালন করতেছিলাম, আমি মোরালি কারেক্ট। একটা 10 বছরের বাচ্চা, একটা 8 বছরের বাচ্চার কথা চিন্তা করেন, ক্লাস 3 বা 4-এ পড়ে। মোরালি সে তার হোমওয়ার্ক কমপ্লিট করে, তার নোটবুক কমপ্লিট করে, শিক্ষকরা যা যা বলে সব কিছু সে কমপ্লিট করে, তার বাবা মা যে ইনস্ট্রাকশন দিয়েছে অক্ষরে অক্ষরে সে সেটা ফলো করে। এরকমটাই হয় ক্লাস 4-5-এ পড়া একটা বাচ্চার মোরালিটি। 10 বছরের বাচ্চার মোরাল বিহেভিয়ারটা এরকমই হয়, এবং সে এমন আচরণ করে যাতে নোটবুকটা তার কমপ্লিট হয় চাই। অসুস্থ তাও তার হোমওয়ার্কটা কমপ্লিট করতেই হবে। আমি অসুস্থ হয়েছি তো কি হয়েছে, আমি ভুল করব না, আমার বিহেভিয়ারের মধ্যে কোনো মিস্টেক থাকা যাবে না, আমি ভুল করিনি, তুমি ভুল করতে পেরেছো, তুমি করেছো, তোমার জন্য এই কাজটা হয়েছে, আমি তোমার উপরে হ্যাপি না, আমি তোমার উপরে হ্যাপি না, কিন্তু আমি আমার দায়িত্ব, আমি যতই অসুস্থতা থাক, ইগনিশিয়া কিন্তু তার সত্ত্বেও কাজ করবে, বই পড়বে, সে তার পড়া শেষ করতে চাইবে, কমপ্লিট করতে চাইবে, তার প্রজেক্ট, তার হোমওয়ার্ক, তার অ্যাসাইনমেন্ট যা কিছু আছে সব কিছু সে অসুস্থ হোক না কেন সে কমপ্লিট করেই থাকবে। তাহলে আমরা 2টা মেডিসিন দেখলাম, একটা হলো কার্সিনোসিন। এরা কি করে, বই পড়ে কেন? প্লিজ করার জন্য,
কেন? যাতে ডমিনেটরকে খুশি করতে পারে এবং ডমিনেটর যাতে তাকে বলে যে তুমি একদম সলিড সলিড পারসন, এটা শোনার জন্য, মানে সলিড বললে কি হবে, অ্যাপ্রিসিয়েশন, তাই না? এটা শোনার জন্য কাস্টমার বই পড়ে। আর ইগনিশিয়া বই পড়ে যাতে সে বোঝাতে চায় যে অন্যরা বুঝছে না, অন্যরা বুঝছে না যে আমি কতখানি ঠিক। সেই রাগেই সে বলে না আমি বই পড়বো, যাও আমি ঘুমাবো না, আমি বই পড়বো। মা বাবা যতই বলুক যে তোমার জ্বর হয়েছে, শুয়ে শুয়ে রেস্ট নাও, ঘুমাও, কিন্তু বাচ্চা রেস্ট নেয় না। কোনো সমস্যা না, না আমি বই পড়বো, আমি কমপ্লিট করে ঘুমাবো। ততক্ষণ আমি ঘুমাবো না, আমি আমার দিক থেকে কোনো ভুল করি না, এরকম করে বলছে। ঠিক আছে? তো আরেকটা আসপেক্ট হলো যে আমরা আহ, মানে আমরা দেখেন আপনি কিছু বলছেন? জি বলেন। স্যার ডিসকনসার্টেডটা একটু সংক্ষেপে বুঝিয়ে দিলে ভালো হতো। ডিসকনসার্টেড যে আমি সংক্ষেপে বোঝাবো না, হ্যাঁ, আমি খুব ভালোভাবে বোঝাবো। আমি কোনো জিনিস আচ্ছা করে ইয়ে করতে চাই না। হ্যাঁ, আপনি এটা আপনার জন্য থাকলো, আমি ডিসকনসার্ট নিয়ে আলোচনা করবো। আমি শুধু ডিসকনসার্ট নিয়ে একটা 45 মিনিটের মনে ক্লাসই নিয়েছিলাম। আমি যতভাবে বোঝানো যায় আমি এটা বুঝাবো যাতে আপনারা এটা ইউজ করতে পারেন। এখন আমি যদি বলি যে ডিসকনসার্টেড মানে হাল ছেড়ে দেওয়া, হ্যাঁ এটাও হয়, গিভ আপ, ছোট্ট করে যদি বলি গিভ আপ, কিন্তু এর বিভিন্ন ধরন থাকে, আমি এটা নিয়ে ডেফিনেটলি বুঝাবো, সাথে থাকে। ঠিক আছে? তো আমি যে জায়গায় ছিলাম সেটা হলো যে আমরা আমাদের চেম্বারে পাওয়া আনএক্সপেক্টেড অ্যাটিটিউডের দুইটা বিষয় দেখলাম। একটা হলো খেলাধুলা করে, ওই যে বেলেডোনা কিছু যেগুলো দেখেছিলাম, আরেকটা হলো পড়ালেখা করে, তাই না? আমরা ইয়াতে তো আরেকটা দেখলাম কি, কোকুলাসও দেখলাম না খেলাধুলায়, ভুলে গেছেন? কোকুলাস কিন্তু ভুলেন না, কোকুলাসে খুব মজার ইয়ে আছে। আপনাদের চেম্বার প্র্যাকটিস লাইফই চেঞ্জ হয়ে যাবে কোকুলাস দেওয়ার শিখলে। এত সুন্দর সুন্দর কোকুলাস দিয়ে আমি একটা মানে আমার একটা কিউজ, ছোট্ট একটা কেস বলি, মানে কি থেকে নিলাম জানি না। তার হলো পুরা মানে মেটাস্টেসিসে পুরা ছড়িয়ে গেছে। ডাক্তাররা বলেছিল যে সর্বোচ্চ আর 15-20 দিন, 1 মাস ভালো করে খাওয়া দাওয়া করে নাও। ভ্যান চালকের ওয়াইফ, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সে প্রায় 8 বছরের মতো বেঁচে ছিল, কোনো প্রকার কষ্ট ছাড়া। তার অ্যাসাইটিস হয়ে যেত, এইরকম পানি ফুল হয়ে আসতো, প্রতি 2 দিন পর পর তার পানি বাইর করতো, জাস্ট পপুলাসের একটা ডোজে তার এইরকম আমূল পরিবর্তন। যাক, সে পরে মারা গেছে, আল্লাহ তাকে রেস্ট নসিব করুক। তো এই ইংলিশে আপনাদের এই কি বলে পপুলাস আপনাদের লাইফ চেঞ্জ করে দিতে পারে, মানে এত এত জায়গায় নেই। ওই কেসের জন্য আমরা অনেক অনেক কেস পাই, মানে রেফার্ড কেস আর কি। এলোপ্যাথি ডাক্তারদের কাছ থেকে রেফার্ড হয়ে আমাদের প্রতি মাসেই আসে। ওই একটা কেসই আমাদেরকে অনেক জায়গায় নিয়ে গেছে। ওইগুলো আমরা চিনবো ধীরে ধীরে। তো এবার আসি আমরা আমাদের মূল জায়গায়। আমরা মূল জায়গায় কি ছিলাম? আমাদের এক্সপেক্টেড ক্ষেত্রগুলো, তাই না? ফেয়ার, টিমিডিটি, ইরিটেবিলিটি, অ্যাঙ্গার, এটা নিয়ে, তাই না? তো আচ্ছা, ডিসকনসার্টেড নিয়ে বললেন, ডিসকনসার্টেড আসলে না বললে আমার মনে হয় হুমায়ুন কবির ভাই, ডক্টর হুমায়ুন কবির ভাই, উনি ডিসকনসার্টেড হয়ে যাবে যে একটা চাইলাম আর উনি আমাকে বললেন না। আচ্ছা যাক, আমি একটা বাচ্চাদের ডিসকনসার্ট বলি, সামনের দিন আমি এই ফেয়ার টিমিডি মানে এক্সপেক্টেড বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। এটা করে আমি শেষ করি। একটা বাচ্চা, হুম, কিভাবে বুঝবেন যে সে ডিসকনসার্টেড হয়ে গেছে? একটা বাচ্চা কিভাবে বুঝবেন যে সে ডিসকনসার্টেড হয়ে গেছে? ডিসকনসার্টেড হয়ে যাওয়া, ডিসকনসার্টেড এর এক নাম্বার এক নাম্বার অর্থটা হলো, আমার এখন অত মনে নাই, আমি মানে বলতেছি, মানে আমি তো বুঝি কিন্তু লেকচার দেওয়ার মতন করে আমার মনে নাই, আমি দু একটা বলি। সেটা হলো যে ডিসকনসার্টের একটা অর্থ হলো হেরে যাওয়া। যে কনসার্ট চলছিল, কনসার্ট তো আমরা বুঝি, তাই না? কনসার্ট কি, আমরা কনসার্ট দেখিনি একসাথে একটা রিদমিক, ধরেন এদিকে ব্যান্ড বাজছে, ব্যান্ড মানে যে কি বলে কিবোর্ড,
তারপরে না এখন তো নাম মনে আসছে না, গিটার, হ্যাঁ, তারপরে বাঁশি, হ্যাঁ, এরকম অনেক বাদ্যযন্ত্রের সমন্বয়ে কনসার্ট চলছিল, তাই না? আমরা কনসার্ট তো বুঝি আর কি। তো বাচ্চা কি হচ্ছে, সে কনসার্টে চলছিল, অনেক চেষ্টা করছিল সবকিছু সামলায় সামলায় রাখে। কনসার্টে কি হয়, সব তাল মিলায় একসাথে বাজায়। ছোট বাচ্চা, সে চেষ্টা করছে সবকিছু সামলানোর, তারপরেও তার চেষ্টা থেকেও যখন সে আর সামলাতে পারতেছে না, তখন সে ধুর, আমি আর পারলাম না, সে হালটা ছেড়ে দিল। এই বল, গো টু দ্য হেল। এটাই ইগনিশিয়ার ডিসকনসার্টেড রুগী যদি এইটুক কথা বলে, গো টু দ্য হেল, এইটুক এক্সপ্রেশন আপনি ইগনিশিয়া দিয়ে দিতে পারবেন যদি ইগনিশিয়ার কোর বুঝে থাকেন। এটা ইগনিশিয়ার ডিসকনসার্টেড। তার মধ্যে কিছুটা রাগ, কিছুটা হতাশার অবস্থা থাকে, এবং সেখান থেকে সে গিভ আপ করে। এই গিভ আপের ভাষাটাই হলো ইগনিশিয়ার। তো আমরা ডিসকনসার্টেড বাচ্চা বলে না, মানুষের, আমরা এই আই আর ফেস, মানে চোখে মুখে আমরা ডিসকনসার্টেডটা দেখতে পাই। একটা ছোট্ট বাচ্চাকে শেয়ার করি, তাহলে খুবই ক্লিয়ার হয়ে যাবে। এই বাচ্চার বয়স 5 বছর, 4 কি 5 বছর। বাচ্চাটার ব্রঙ্কাইটিস ছিল, আর চাইল্ডহুড অ্যাজমা যেটা হয় সেইটা প্রায় 1.5 বছর ধরে সে এরকম একটা প্রবলেম আছে। তো যাক, অনেক ডাক্তার টাক্তার করেছে, ছোট বাচ্চাকে ইনহেলার দেওয়ানো, মাঝে মধ্যে নিউবুলাইজ করা, বিভিন্ন ধরনের এই হ্যাজার্ড, এগুলো আসলে বাপ মারা ওইভাবে করতে পারে না, মেনটেন করতে পারে না, যতই শিক্ষিত হোক। তো যাক, সে বাচ্চা যখন প্রথম আমার কাছে আসলো, আমার প্রথম প্রেসক্রিপশনটা ভুল ছিল। কারণ আপনি খেয়াল করে দেখেন, এর আগেও আমি অনেকেই বলতাম, প্লেফুল বাচ্চা দেখলে আমি বলতাম যে তাকে ইয়ে দাও, বেলেডোনা দাও বা ল্যাকটোজ দাও। আমি আমি নিজেও ভুল করে এই বাচ্চাটাকে বেলেডোনা দিয়েছিলাম। আমার মাথায় ছিল না যে প্লেফুল মানে হচ্ছে নট অনলি বেলেডোনা, নট অনলি ল্যাকটোজ, এখানে ইগনেশিয়াও আছে। যেহেতু প্লেফুল স্পষ্ট দেখছি, প্রথমবারের ইয়াতে এসেছে, অনেক মানে হাসি খুশি ছিল, অনেক কি বলবো, কমিউনিকেটিভ ছিল, অনেক ইনফরমেশন দিচ্ছিল। তারপরে দেখা যাচ্ছে যে মাস্তি করছে, তো প্যারেন্টসও ওরকম ইনফরমেশন দিল। তো এই দিয়ে না বেলেডোনা, বেলেডোনা দিয়ে তার কোনো ইমপ্রুভই হয়নি, কিচ্ছু হয়নি। বরং তার বাবা মার ভাষ্য অনুযায়ী যে ওষুধ খাওয়ার পরে তার অ্যাজমার অ্যাটাকটা বেশি বেশি হওয়া শুরু হয়, তার অনেক কষ্ট হওয়া শুরু হয়। তো পরের ভিজিটে আমি দেখলাম যে এত বড় ভুল করে ফেললাম। পরের ভিজিটে আমি শুধু অবজার্ভ করলাম, বাচ্চাটা করছে কি, মা এরকম করে নিয়ে আসে, বাচ্চাটা জাস্ট মায়ের কোলে, আমাকে দেখা যায় মনে হয়, মায়ের কোলে জাস্ট এইরকম হয়ে একদম, আমাকে আমাকে কি দেখা যায়, দেখেন তো, এরকম হয়ে জাস্ট এরকম হয়েছিল। আমি মনে হয় একটু অভিনয় করে দেখাতে পারলাম, আমি যেটুকু দেখেছি এইরকমই আর কি, একদম এইটুকুই অবজারভেশন। কোনো কথা নাই, কিছু নাই, একদম চুপচাপ মাথায় মানে মায়ের ঘাড়ের মধ্যে মাথা দিয়ে শুয়েছে। তো মা কথা বলতেছিল, মা বলছে যে গত 2 দিন থেকে এরকম করছে, একদম এরকম, কোনো কিছু বলছে না, কিছু করছে না, কোনো কিছু খাচ্ছে না, বাস এইভাবে আমাকে কোলে নিয়ে বসে থাকে, আমার কোলে এইভাবে থাকে। তো তাকে যদি কোলে নিয়ে নাও থাকি, তাকে দেখা যাচ্ছে কাজ করতে যাব বা একটা কাজ করতেছি, হাতে পাশে নিয়ে বসাই দিলাম সাইডে, সে ওইরকম হয়ে এইরকম হয়ে বসে আছে, একদম কোনো কিছুই করছে না, একদম চুপচাপ ওইভাবে পড়ে আছে। তো আমি তার চোখে চোখে দেখলাম, তার এক্সপ্রেশনটা বোঝার চেষ্টা করলাম, সে কিন্তু কাউকে বিরক্ত করছে না। এই ইংলিশের বাচ্চারাও কিন্তু কাউকে বিরক্ত করতে চায় না। এরা কেন বিরক্ত করে না? কেন বিরক্ত করে না? কারণ এরা খুব সেনসিটিভ। তাদের মাথার মধ্যে কিন্তু অসুস্থ হলেও তাদের মাথার মধ্যে যে রাইট রং এর যে বিষয়টা বললাম, রাইট রংটা চালু থাকে। সে কোনো জিনিস ভুলে নিজের থেকে করবে না, মানে কোনো ভুল নিজের থেকে করবে না। যখনই তার সামনে কোনো ভুলভাল কিছু হবে, তখন সেটা তার ভালো লাগবে না। এই জন্য বললাম, একটু আগে বললাম যে ইংলিশটাকে আমরা অ্যালার্টের মধ্যে দেখেছি। অ্যালার্ট, অসুস্থ, খুব অসুস্থ, অসুস্থ হয়ে থাকে, তারপরে অ্যালার্ট, বাবা মা কি করছে সবকিছু কিন্তু সে দেখে। ইংলিশের রোগীদেরকে আমরা চেম্বারে পাই এরকম। তো
ইগনেশিয়া যখন অসুস্থতার সাথে হেরে হেরে যায়, ফাইট করতে করতে হেরে যায়, হ্যাঁ, অসুস্থতার বিষয়ে ইগনেশিয়ার পার্সপেক্টিভ হলো যে আমি এত ভালো, আমি এত কিছু সবকিছু ঠিকঠাক করি, এত মানে কেয়ার নিই, এত কিছু করি, এই অসুখ কেন আমার ভালো হয়, এই অসুখ কেন আমাকে এত কষ্ট দেয়। সে তার অসুখের সাথে এইভাবে চলতে থাকে, লাগাতার চলতে থাকে, চলতে চলতে তার একটা লিমিট থাকে। সেই লিমিটটা যেই ক্রস করে তখন সে গিভ আপ করে থাকে, হালটা ছেড়ে যায়। ঠিক আছে, আর তার ওই গিভ আপ করার যে স্টেপটা থাকে, ওই স্টেপটাই হলো ডিসকনসার্টেড। অসুখের সাথে সে যুদ্ধ করছিল, কিন্তু একটা পর্যায়ে যে সে হাল ছেড়ে দেয়, আমি কেন ভালো হচ্ছি না, আমি কেন হচ্ছে না, যা হবে, তো ভাব দিলে সে করে গেল, এটাই হলো ডিসকনসার্টেড। তারপর সে একদম হতাশ হয়ে যায়, কিন্তু সে কখনোই কাউকে পেরেশান করে না। ভেতরে ভেতরে তার খিটমিটি থেকে যায়, ইরিটেবিলিটি থেকে যায়, কিছু সময় পর যখন আবার ডিসকনসার্টেড মানে অবস্থাটা একটু উন্নতি হয়, তখন আবার একটু চাঙ্গা হলো, আবার দেখা যাচ্ছে সে গিভ আপ করে দিচ্ছে, কিন্তু সে কাউকে কখনো পেরেশান করলো না। তো এই যে বাচ্চাটা আসছিল, এই বাচ্চাটাও কিন্তু ওরকম ছিল। কিন্তু কেন এরকম হলো? কারণ তার মা, মানে তার, আমি হিস্ট্রি পাচ্ছিলাম যে তার মা বেসিক্যালি একটা কলেজে চাকরি করে, তার বাবাও জব করে। সারাদিন এই বাচ্চা বাসায় একাই থাকে, এই 5 বছরের বাচ্চা সারাদিন একাই থাকে। মা যদিও কলেজে জব করে, 1 থেকে 2 ঘন্টা থাকে না, কিন্তু ওই 2 ঘন্টা তাকে বাসায় একাই থাকতে হয়। তো বাচ্চার কাছে মনে হয় আমার সাথে কেন এরকম হয়, আমার সাথে কেন এরকম হয়। মা যখন ছিল না, অ্যাটলিস্ট বাবা তো কেয়ার নেবে, বা মা আমাকে সাথে করে নিয়ে যাবে, কিন্তু বাবা মা কেউ আমার দিকে কোনো ধ্যান ধারণা দিল না, দৃষ্টি, এটা তার বাচ্চার কাছে মনে হয়। ঠিক আছে, এটা সে মনে করে যে আমার প্রতি ইনজাস্টিস করা হচ্ছে, আমার প্রতি ইনজাস্টিস করা হচ্ছে, না হলে তো অ্যাটলিস্ট অন্য কাউকে নিয়ে এসে রাখতো। এই বাচ্চার যদিও কোনো ছোট ভাই বোন কিছু ছিল না, মানে আমরা যেটা ইংলিশের বাচ্চাদের ক্ষেত্রে পাই যে ওই যে সিবলিং যে প্রবলেমটা থাকে, হ্যাঁ, রেভাল যেটা আমরা বলি, সিবলিং, এরকম ওটা ছিল না, ছোট বাচ্চা ছিল না। কিন্তু তারপরেও তার কাছে মনে হচ্ছে যে আমি ছোট, আমার উপরে যে দৃষ্টিটা দেওয়া হয়, বিশেষ করে অসুস্থতার সময়ও মা দেখা যাচ্ছে তাকে রেখে অফিসে চলে গেছে, কলেজে চলে গেছে, তো আমার উপরে ধ্যান দেওয়া হলো না। ওই যে বাচ্চা এরকম করে তাকায়, পাশে বসে রেখেছে, তাও চুপ করে ওরকম উঠে গেছে। এই যে মেন্টাল স্টেট, এটি হলো ডিসকমফর্টের। মজার ব্যাপার হচ্ছে ওষুধ দেওয়ার জাস্ট 3 দিন পরে, মানে চতুর্থ দিনে সে আসছিল বাচ্চাটাকে নিয়ে, মা একদম বাচ্চাটা পুরো সিনারিও চেঞ্জ। বাচ্চাটা চেয়ারে যে বসে, মানে খেলছে, হাতে করে একটা খেলনা নিয়ে আসছিল, সে খুব হাসি খুশি খেলতেছে, এবং এর মধ্যে ওরকম শ্বাসকষ্ট আর ওঠে। ঠিক আছে, মানে তার প্লেফুল স্টেটটা আবার চলে আসছে। তাহলে প্লেফুল স্টেট কিন্তু ইংলিশে সবসময় থাকলো না। যখন ডিসকনসার্টেড হয়ে গেছে, তখন কিন্তু আমরা প্লেফুল স্টেট পাই না, আপনিও পাবেন না। আবার যখন সে স্টেটটা চেঞ্জ হয়ে যাবে, তখন আবার সে প্লেফুল হয়ে যাবে, তখন আপনি যেরকম ভুল করে ফেলেছি বেলেডোনার সাথে, সেরকম আপনারও ভুলে যাবে। এই কারণে আপনাকে এই বিষয়গুলো ক্ষতি দেখতে রাখতে হবে। তো একটা জিনিস আপনারা মনে রাখবেন, এটা সবসময় মাথায় রাখবেন, যে সিনিলিনাম যদি আপনারা দিতে পারেন, সিনিলিনামের ইফেক্টটা অনেক ফাস্ট হয়। এই বাচ্চাকে যদি বেলেডোনা দিয়ে দেওয়া হতো, বেলেডোনা দিতে 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 একটা পর্যায়ে দেওয়া হয়তো ভালো হতো, কিন্তু যখন ইগনেশিয়া তার কাছে গেল, পরের দিন বা তার পরের দিন থেকেই রেজাল্ট আসা শুরু হতো। ঠিক আছে, এটা হলো মূল বিষয়। এটা আমাদেরকে আহ, ভালো করে মনে রাখতে হবে।